দানবের মতো ফিগারওয়ালা এই দুজন কিন্তু একে অপরের সৎ ভাই। তারা দুজন দুজনকে কিন্তু একদমই দেখতে পারতো না। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে তাদের বাবা মৃত্যুবরণ করে। এরপর থেকেই যেন পুরো গল্পের মোড়টাই পাল্টে যেতে থাকে। দুই ভাই সন্দেহ করে তাদের বাবার মৃত্যুর পেছনে বড় কোনো রাঘব বলের হাত রয়েছে। ব্যাস, এরপর থেকেই তাদের দুজনের তাণ্ডবে যেন পুরো শহরের মাফিয়া গ্যাং সহ কিছু সরকারি কর্মকর্তার ঘুম একদম হারাম হয়ে যায়। তারা দুজন মাত্র মানুষ, অথচ এই চক্রের সাথে জড়িত প্রায় সকলকেই তারা একদম উপরে পাঠিয়ে দেয়। এই মুভির গল্প এবং অ্যাকশন কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের পুরো গল্পটিকে না টেনে একদম শেষ পর্যন্ত এনজয় করা যায়। গল্পের শুরুতে চায়নাতে নিউ ইয়ারের একটি উদযাপন করা হচ্ছিল। এই উৎসবের মধ্যেই অল্টার নামের একজন ডিটেকটিভকে আমরা সামনের দিকে খুবই টেনশন নিয়ে যেতে দেখি। কিছুক্ষণের মধ্যে তার হাতে থাকা একটি প্যাকেট আমরা মেইল বক্সে রাখতে দেখি। যে প্যাকেটটা রাখার পর থেকে সে আবারও স্বস্তিতে ফেরে। তারপর সেখান থেকে একটি জ্যাকেট চুরি করে সে সোজা রাস্তার দিকে যেতে শুরু করে। বেচারা রাস্তায় পৌঁছতে না পৌঁছতে একটি ভ্যান এসে সজোরে তাকে ধাক্কা দেয়। আর এত জোরে একটা ধাক্কার কারণে ঘটনাস্থলে ওয়াল্টার সেখানে মৃত্যুবরণ করে। অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে সেই ভ্যানও কিন্তু সেখান থেকে একদম গায়েব হয়ে যায়। এরপর সিনটি শিফট হয়। পানির ভিতরে আমরা জেমস নামের এই ব্যক্তিটাকে দেখতে পারি। আসলে এই ব্যক্তিটা নেভির কমান্ডো ছিল। সে তখন তার টিম মেম্বারকে পানির নিচে ট্রেনিং দিচ্ছিল। ঠিক এই সময় সেখানে একটি সৈন্য এসে তাকে জানায় কিছুক্ষণ আগে তার বাবা স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটি শোনা মাত্র সে মর্গে চলে যায়। বাবার ডেড বডির সামনে যেতেই একজন ব্যক্তি তাকে বলে এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল। বাবার ডেড বডিটা শেষবারের মতো দেখে নিয়ে সে আবারও তার পরিবারে ফিরে আসে। হাওয়াই নামের এই শহরটিতে জেমস কিন্তু তার পরিবারের সাথে বসবাস করত। বাসায় ফিরে সে তার স্ত্রীকে বলে আমার বাবা আজকে মারা গেছে। এ সময় জানা যায় তার বাবার সাথে তাদের পরিবারের যাতায়াত খুব একটা ছিল না। জেমসের কথা শুনে তার স্ত্রী ইলা বলে যে তোমার সৎ ভাই জনিকে এই বিষয়টা জানানো উচিত। জেমস বলে যে ওর সাথে তো আমার সম্পর্ক খুব একটা ভালো নেই। 1000টা কল দিলে সে তো আমার একটা কলও ধরে না। এমনকি আমার বাবার সাথেও কিন্তু সম্পর্ক তার খুব একটা ভালো নেই। এর মধ্যেই সিন কাট হয়ে আমরা জনিকে দেখতে পারি, যে কিনা পেশায় একজন পুলিশ অফিসার। এই মুহূর্তে সে তার বাইক চালিয়ে বাসায় ফিরছিল। বাসার সামনে এসে সে দেখতে পারে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনা তখন তাকে ছেড়ে চলে যাচ্ছিল। সে তখন তার গার্লফ্রেন্ডকে বলে যে আরে দাঁড়াও দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? কি হয়েছে আমাকে তো বললেই পারো। ভ্যালেন্টিনা বলে তুমি তো আমার প্রতি কোনো নজরই রাখো না, এমনকি আমার বার্থডেও তোমার কোনোভাবেই মনে থাকে না। ভ্যালেন্টিনার কথা শুনে জনি কিন্তু বুঝতে পারে যে সে কোন লেভেলের ভুলটা করে বসেছে। তাই সে বারবার তার কাছে ক্ষমা চায়। সে বলে যে ঠিক আছে, এরপর থেকে আমার সবকিছুই মনে থাকবে, তুমি তবু যেও না। কিন্তু কে শোনে কার কথা? ভ্যালেন্টিনা তার কোনো কথা না শুনে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই কষ্টে সেদিন রাতে সে মদ খেয়ে কাটিয়ে দিচ্ছিল। ঠিক তখনই জেমসের স্ত্রী ইলার কল চলে আসে। জনি তখন তার বাবার মৃত্যুর সংবাদটা ইলার কাছ থেকে পেয়ে যায়। ইলা তখন জনির বাবার সৎকারের তারিখটা বলে দেয়, কিন্তু জনির কথাতে বোঝাই যাচ্ছিল সে কোনোভাবে যেন এসব গুরুত্বই দিচ্ছে না। ফোনটা রাখতে না রাখতে দুজন ব্যক্তি পেছন থেকে তাকে অ্যাটাক করে বসে। এরপর দুর্বৃত্তকারীদের মধ্যে একজন তাকে ট্যাটু দেখায়। এই ট্যাটুটা কিন্তু ইয়াকুজা গ্যাংয়ের ট্যাটু ছিল। এই দুটো ব্যক্তি জনিকে টার্গেট করেছে শুধুমাত্র একটি কারণে, আর সেটা হলো মৃত্যুর আগে তার বাবা যে মেইল বক্সে প্যাকেজটা রেখেছিল সেটা উদ্ধার করার জন্য। তারা ভেবেছিল এই প্যাকেজটা হয়তো তার কাছেই পাওয়া যাবে। কিন্তু তাদের কথায় জনি একদম অবাক হয়ে যায়, কারণ জনি তো এসবের কিছুই জানে না। তার বাবার রেখে যাওয়া সেই প্যাকেজটাকে সম্পর্কে তো তার কোনো ধারণাই নেই। জনির সময়টা তো এমনিতেই খারাপ যাচ্ছে, তার উপর আবার এই দুজন পটকা এসে তাকে উত্ত্যক্ত করছে। তার সারা দিনের রাগটা এই দুজন ব্যক্তির উপরে মাখনের মতো সে ঢেলে দেয়। মারামারি শুরু হলে একজন গুন্ডা তার মায়ের ছবিটা ফেলে দেয়। জনির মাথায় তখন একদম আগুন ধরে যায়। বাবার প্রতি ফিলিংসটা একটু কম থাকলেও তার মাকে নিয়ে সে বেশ সেন্সিটিভ ছিল, যার কারণে রেগে গিয়ে সে ব্যক্তিটাকে সেখানে মারতে মারতে একদমই উপরে পাঠিয়ে দেয়। এরপর সে তার মার ছবিটা হাতে তুলে নেয়। হাতে নিতেই দেখতে পারে সেখানে লুকোনো তার বাবার একটি ছবি রয়েছে। এই মুহূর্তে বাবার ছবিটা দেখে সে কিছুটা হলেও বাবার প্রতি ইমোশনাল হয়ে পড়ে। সিনটি শিফট হয়। তার বাবার সৎকারের দিন চলে এসেছে। জেমস তার পরিবার সহ তার বোনকে নিয়েও সেখানে উপস্থিত ছিল। তার বোনের নাম হানানি। তো যাই হোক, এই সময় জেমস সেখানেই সিন্ডিকেট এবং ইয়াকুজা গ্যাংকে দেখতে পারে। জেমস ভাবতে থাকে এই দুই গ্যাং এখানে কি করছে, যদিও এই দুটি গ্যাং একে অপরের শত্রু ছিল। এ সময় তারা আবার নিজেদের মধ্যে গল্প করতে থাকে, বলতে থাকে তাদের বাবা একজন বড় ডিটেকটিভ ছিলেন, তাই হয়তো ইয়াকুজা এবং সিন্ডিকেট গ্যাংয়ের মতো বড় বড় মানুষদের সাথে তার লিঙ্ক আপ থাকতেই পারে। ইলা জেমসকে বলে যে তোমার ছোট ভাই কি এখানে আসবে না? ওর তো এখানে আসার কথা ছিল। জেমস বলে তুমি জনির কথা বলছো? ও এখানে কোনোভাবেই আসবে না। জেমসের কথা শেষ হতে না হতে ঠিক তখনই জনি সেখানে উপস্থিত হয়। শেষমেশ তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে তার বাবার শেষ বিদায়টি জানায়। কিন্তু এই সময়ের মধ্যেই তারা একে অপরকে খোঁচা দিয়ে কথা বলছিল, যেটা থেকে আবারও প্রমাণ হয় দুই ভাইয়ের ভিতরে কিন্তু ভালো কোনো সম্পর্ক ছিল না। তো যাই হোক, সিনটি শিফট হলে আমরা সবাইকে একসাথে লাঞ্চ করতে দেখি।
লাঞ্চের টেবিলে কিন্তু তাদের সাথে সেই দেশের গভর্নর পিটারও উপস্থিত ছিল। খেতে খেতে পিটার বলে, দুই ভাইকে একত্রিত দেখতে পেরে আমার বেশ ভালো লাগছে। চাইলে তোমরা তো দুজন দুজনের সাথে ভালোভাবে থাকতেই পারো। জনি তখন সোজা একটি কথা বলে বসে। সে বলে, তোমাদের সাথে একত্রিত হওয়ার জন্য এখানে আমি আসিনি। আমি এখানে এসেছি আমার বাবাকে কে মেরেছে তাকে খুঁজে বের করার জন্য। জনির এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই একদম হতভম্ব হয়ে যায়, কারণ তাদের বাবা নর্মাল একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে এটাই সবাই জানে। এখানে আবার কে কাকে মারতে আসলো? জনি বলে, গতকাল রাতে আমাকে মারার জন্য দুজন ব্যক্তি ঘরে ঢুকেছিল। তারা বাবার রেখে যাওয়া একটি প্যাকেটের সন্ধান করছিল, আর এগুলোর জন্যই আমার মনে হয় আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। এমনকি আমার মাকেও হয়তো খুন করা হয়েছে। জনির কথা শুনে জেমস তাকে বলে, তুই যেখানেই যাস সেখানেই ঝামেলা নিয়ে ঘুরে বেড়াস। খাবার শেষ করে জনি তখন সি বিচে চলে আসে। জেমস তখন তার সাথে কথা বলার জন্য পিছে পিছে চলে আসে। সে বলে, দেখ ভাই, আমার বাবা আসলে সাধারণ একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছে। এই মৃত্যুতে সন্দেহজনক কিন্তু অন্য কিছু আমি দেখতে পারছি না। জেমসের কথা শুনে জনি আরও রেগে যায়। সে কোনোভাবেই তার ভাইয়ের কথায় একমত না। শেষমেশ প্রচণ্ড রাগ করে সে তার ভাইকে মিডল ফিঙ্গার দেখাতে দেখাতে চলে যায়। এরপর জনি সোজা বারে চলে যায়। বাড়ি গিয়ে তার বন্ধু আকায়ের সাথে তার দেখা হয়। আকায় তার বন্ধু জনিকে হাওয়াই শহরে দেখতে পেরে বেশ অবাক হয়ে যায়। আকায় নামের এই ব্যক্তিটা সিন্ডিকেট গ্যাংয়ের একজন লোক ছিল। সে তখন তার লিডার মিস্টার কের একটি মেসেজ নিয়ে তার সামনে এসেছে। আকায় বলে, বন্ধু, আমাদের গ্যাং লিডার তোমার সাথে দেখা করতে চায়। জনি কিন্তু তার বন্ধুর কথায় কোনোভাবে রাজি হয় না। কিন্তু এই মুহূর্তে জনি কিন্তু অজ্ঞান হয়ে যায়। আসলে তার ড্রিঙ্কসে একটি ড্রাগ মিশানো ছিল। এরপর জ্ঞান ফিরতেই সে সিন্ডিকেট গ্যাংয়ের লিডার মিস্টার কে কে দেখতে পারে। বুঝতে তো পারছেন যে মিস্টার কে তাকে অলরেডি তুলে নিয়ে গেছে। তাদের কথোপকথনের মধ্যে বোঝা যাচ্ছিল পূর্ব একটি শত্রুতা তাদের মধ্যে আগে থেকেই আছে। ব্যাপারটা হলো, জনি পুলিশ বলে এই গ্যাংয়ের সদস্যদের অনেককেই সে মেরে ফেলেছে। জনি কিন্তু ভাবে যে এই গ্যাংয়ের লোকজনই হয়তো তার মাকেও মেরে ফেলেছে। কিন্তু মিস্টারকে তাকে এখানে ডেকে এনেছে সেই ভুলটাই ভাঙানোর জন্য। সে বলে, তোমার বাবা এবং মার মৃত্যুর পিছনে কোনো হাতই আমাদের নেই। তাই সোজা বলে দিচ্ছি, আমার গ্যাংয়ের উপর তোমার কোনো প্রকার হস্তক্ষেপ আমরা আর সহ্য করব না। মিস্টারকে এই ধরনের কথা শুনে জনির মাথা একদম গরম হয়ে যায়। সে কোনোভাবেই তাদের কথা গ্রাহ্যই করে না। তারা তখন জনিকে ধরে জোর করে তার গলায় একটি ট্যাটু করে দেয়। মিস্টার কে তখন তাকে বলে, এই এলাকা ছাড়ার জন্য তোর হাতে মাত্র 7 দিন সময় আছে। 7 দিন পরেও যদি তোকে এই এলাকায় দেখি তাহলে তোকে মেরে একদম সমুদ্রে ভাসিয়ে দেব। এই বলে তার লোকজনদেরকে দিয়ে তাকে আবারও সমুদ্র সৈকতে রেখে আসা হয়। এরপরেই সিনটি শিফট হয়। জেমস তখন একজন ডিটেকটিভ রেনানের সাথে দেখা করে। সে আসলে বোঝার চেষ্টা করছিল যে তার বাবার মৃত্যুটা আসলে স্বাভাবিকভাবে হয়েছে নাকি আসলে এর পিছনে কোনো রহস্য আছে। ডিটেকটিভ রেনান তখন তাকে জানায় যে যে শহরে তোমার বাবার মৃত্যু হয়েছে সেই শহরটা কিন্তু একদম আজব ধরনের। তোমার বাবা যেখানে মৃত্যুবরণ করেছে সেখানে কোনো প্রকার সিসি ক্যামেরা ছিল না। এমনকি তার মৃত্যুর পেছনে কোনো প্রকার সাক্ষীও নেই। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখানে কিন্তু কোনো প্রকার ফরেন্সিক রিপোর্টও ছিল না। এই মৃত্যু নিয়ে পুলিশের কাছেও কিন্তু আমরা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না। জেমস তখন বলে, আশেপাশে কি একটা সিসি ক্যামেরাও ছিল না? রেনান বলে, একটা ছিল, কিন্তু অনেকদিন যাবৎ সেটাও নষ্ট। জেমস তখন একটু একটু করে বুঝতে শুরু করে। সে ভাবে হয়তো আমার ভাই আসলে ঠিকই বলেছে। সে তখন তার বাবার রেখে যাওয়া কিছু জিনিস সেই ডিটেকটিভের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। ডিটেকটিভ তখন তাকে পেছন থেকে ডেকে বলে যে যা কিছু ঘটার ঘটে গেছে, এটা নিয়ে তুমি খুব একটা মাথা ঘামিও না। কারণ তোমার বাবার মৃত্যুর সাথে যদি কোনো বড় রাঘবল জড়িত থাকে তাহলে তোমারও কোনো সমস্যা হয়ে যেতে পারে। জেমস বলে, আপনি খুব একটা চিন্তা করবেন না, আমি সবকিছুই দেখে নেব। এরপর জেমস গাড়িতে বসে বসে তার বাবার কিছু জিনিসপত্র চেক করতে থাকে। সেখানে সে একটি কাগজে অনেকগুলো লেখা এবং একটি ফ্ল্যাশ ড্রাইভ দেখতে পারে। এর ভিতরেই সিন শিফট হয়। জনি তখন তার বাবা যেখানে থাকতো সেই রুমে ঢুকে পড়ে। তার উদ্দেশ্য ছিল হয়তো তার বাবার রুমে গেলে সেই মৃত্যুর পেছনের কোনো ক্লু সে খুঁজে পাবে। খুঁজতে খুঁজতে সে ড্রয়ারের ভিতরে একটি বন্দুক পেয়ে যায়। ঠিক এই মুহূর্তে জনি সেখানেও একজন ব্যক্তিকে দেখতে পারে, যে কিনা মাত্রই সেখানে এসে কি যেন খোঁজাখুঁজি করছে। জনি লুকিয়ে লুকিয়ে তাকে বেশ কিছুক্ষণ অবজার্ভ করে। তারপর সে আস্তে আস্তে তার সামনে চলে যায়। লোকটা তখন হুট করে জনিকে দেখে বেশ ভয় পেয়ে যায়। হাতের কাছে থাকা বিভিন্ন কিছু তার দিকে ছুরি দিয়ে জানালা দিয়ে এক লাফে পালিয়ে যায় সে। জনি তখন সিঁড়ি দিয়ে দৌড়ে সেই ব্যক্তিটাকে ধরার জন্য নিচে নামতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে কিন্তু তাকে ধরতে সক্ষম হয়। তারপর জনি তাকে জিজ্ঞাসা করে, তোর মতলব কি বল? এই ব্যক্তিটার নাম ছিল পিকা। সে জনিকে বলে, আমি আসলে তোমার বাবার হয়েই কাজ করতাম। তোমার বাবার হয়ে বিভিন্ন মানুষের ফোন ট্র্যাক করা অথবা অনেক ডিভাইস হ্যাক করাই ছিল আমার কাজ। এমনকি তোমার বাবা শেষে আমাকে নিউ লোয়া ক্যাটারিং নামের একটি কোম্পানিতে জব করতে বলেছিল। জনি বলে, ঠিক আছে, সবকিছুই বুঝলাম, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। সিনটি শিফট হলে আমরা জেমসকে দেখতে পারি, যে কিনা এখন নিজে থেকেই তার বাবার মৃত্যুর রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে। এই মুহূর্তে তার বাবা যেখানে মারা গেছে সেখানে একটি ক্যামেরার সন্ধান পায় সে, যে ক্যামেরা ছিল একটি অ্যাডাল্ট শপের। এরপর সোজা সে দোকানের ভিতরে ঢুকে পড়ে।
সামনে থাকা মানুষটাকে সে টাকা দিয়ে বলে সেদিন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের সিসি ক্যামেরা ফুটেজ চাই। লোকটা তখন সঙ্গে সঙ্গে সেই দোকানের ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার সোজা জানিয়ে দেয় যে আমরা এসব কিছুই জানি না, এমনকি সে অস্বীকার করে তাদের কাছে কোনো প্রকার ফুটেজও নেই। জেমস তখন তাকেও টাকা অফার করে, কিন্তু ম্যানেজার উল্টো তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। জেমস তখন প্রচণ্ড রেগে গিয়ে তাদের উপরে হামলা করার সিদ্ধান্ত নেয়। ঠিক এই মুহূর্তে সিনটি শিফট হয়। জনি তখন তার বাবা ওয়াল্টারের রুমেই ছিল। সামনেই সে একটি স্কেটিং বোর্ড দেখতে পারে। বোর্ডটি দেখে জনি পিকাকে বলে, ওয়াল্টার কি স্কেটিং করতো? পিকা বলেন, না, তার তো হাঁটুর সমস্যা ছিল, স্কেটিং করবে কিভাবে। জনি স্কেটিং বোর্ডটাকে স্পর্শ করতে একটি কাগজ নিচে পড়ে যায়, যেটা ছিল একটা ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কেন বা কিভাবে এটা ইম্পর্টেন্ট সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সিন শিফট হতে আমরা বিচের ধারে পিটারকে দেখতে পারি। সে এখানে একটি বড় পার্টির আয়োজন করেছে, কারণ সে সামনের ইলেকশনের জন্য নিজের পার্টির প্রমোশন করছিল। এখানে কিন্তু আমরা জেমসের বোন হানানিকে দেখতে পারি। হানানি ছিল গভর্নর পিটারের অ্যাসিস্ট্যান্ট। এই মুহূর্তে জনি হানানিকে একটি কল করে দেয়। কলটি রিসিভ করতে জনি তখন সে ব্লু প্রিন্ট সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে, যে ব্লু প্রিন্টের উপরে গভর্নরেরও সিল রয়েছে। হানানি বলে, আমি ডিজিটাল 8টি নম্বরের সাহায্যে ডেটাবেসটা চেক করে তোমাকে সব জানিয়ে দিচ্ছি। এই বলে সে ফোনটি কেটে দেয়। তবে ব্লু প্রিন্টের কাজটা সে পরে করবে বলে চিন্তা করে। জনির তখন কোনোভাবে তর্স হয়েছিল না। হানানির অপেক্ষায় না থেকে সে এবং পিকা মিলে সেই রহস্য সেখানে সে উদ্ঘাটন করে। ম্যাপে থাকা ঘরবাড়ি এবং স্কুলগুলোকে সরকার থেকে ভেঙে ফেলার একটা নির্দেশ ছিল। ঠিক এই মুহূর্তে সবার অজান্তে জেমস সেখানে ঢুকে পড়ে। জনি জেমসকে দেখে মজা করতে থাকে, বলতে থাকে, কি শেষমেশ তুমিও সন্দেহ করতে শুরু করেছো? তা না হলে তো তোমার এখানে আসার কথা ছিল না। তো যাই হোক, জেমস তখন সেই দোকানের ফুটেজটা নিয়ে এখানে চলে এসেছে। এবার সেই ফুটেজটি প্লে করে তারা বারবার তার বাবার মৃত্যুর বিষয়টা দেখতে থাকে। যে গাড়িটা তাদের বাবাকে চাপা দিয়েছিল সেই গাড়িটাতে কিন্তু কোনো প্রকার লাইসেন্স প্লেট ছিল না। সন্দেহটা কিন্তু এখান থেকে আরও প্রখর হতে শুরু করে। এমনকি অ্যাক্সিডেন্টের ফুটেজ দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে এটা আগে থেকে প্ল্যান করা ছিল। জনি বলে, তাহলে আমার কাজ হচ্ছে পুরো শহরের নীল কালারের ভ্যান খুঁজে বের করা। পাশাপাশি সেই ক্যাটারিং সার্ভিস সম্পর্কেও আমার জানতে হবে, যেখানে আমার বাবা পিকাকে জব করতে বলেছিল। এরপর তারা গাড়ি নিয়ে সামনের দিকে যেতে শুরু করে। হঠাৎ পাশ থেকে আরেকটি গাড়ি এসে তাদের গাড়ির উপর প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে বসে। এরপরে সেই গাড়ি থেকে অনবরত তাদের উপর গুলি ছোড়া হয়। জেমস প্রচণ্ড স্পিডে তাদের গাড়ি ভাগাতে শুরু করে। অন্যদিকে জনি তার গানটা নিয়ে সোজা তাদের উপরে গুলি চালাতে শুরু করে। জনির গুলিতে সেই গাড়ির কোনো কিছুই হচ্ছিল না, কারণ গাড়িটা ছিল পুরোপুরি বুলেট প্রুফ। একটি সুযোগ পেতে জেমস তখন তার বন্দুকটি বের করে সেখানে থাকা একজন ব্যক্তিকে গুলি করে সেখানে মেরে ফেলে। এর মধ্যে জনি গাড়ি থেকে লাফিয়ে পড়ে। জেমস তখন তার নিজের গাড়ি থেকে বের হয়ে সে দুর্বৃত্তকারীর গাড়ির উপরে হামলা চালায়। অনেকগুলো গুলি ছোড়ার পরেও সেই দুর্বৃত্তকারীদের কোনো কিছুই হচ্ছিল না। জনি তখন জেমসকে বলে, তুমি এখনই এই গাড়ি থেকে লাফ দাও। জেমস লাফ দিতেই জনি সেই গাড়ির সিলিন্ডারের উপরে গুলি চালিয়ে দেয়, যার কারণে সে গাড়িটি সেখানেই ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। এই তাণ্ডবে কিন্তু জেমসের গাড়িও আগুনে পুড়ে যায়, যার কারণে জেমস জনিকে বলে, এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা গাড়ি ছিল, দিলি তো গাড়িটা একদম শেষ করে। জনি বলে, আরে ভাই, তুমি তো বেঁচে আছো, এবার চলো। এরপর তারা দুজন ডিটেকটিভ রেনারের সাথে দেখা করতে যায়। ডিটেকটিভ জানায় ইয়াকুজা গ্যাং তাদেরকে হামলা করেছিল। সে তখন আরও বলতে থাকে, জনি কিন্তু এখন আর পুলিশ নেই, আজ থেকে 2 মাস আগেই তাকে সাসপেন্ড করা হয়েছে। জেমস তখন তার বাবার মৃত্যুদিনে সে ফুটেজটি তাকে দিয়ে দেয়। ডিটেকটিভ তখন তাদেরকে আবারও বলে, এসব নিয়ে কিন্তু তোমরা একটু বেশি মাথা ঘামাচ্ছ, একটু শান্ত থাকো, তা না হলে তোমরা কিন্তু বড় একটা ঝামেলায় পড়তে যাচ্ছ। সন্ধ্যার পর তারা হানানির বাসায় যায়। হানানি তখন তাদের বাবার অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করছিল। সে বলে, জনি যে ব্লু প্রিন্টটা পেয়েছিল সেটা ছিল আসলে নর্থ সাইডের প্রপার্টি ব্লু প্রিন্ট, যে জায়গার উপরে রাভিশো ফার্ম অনেক ইনভেস্ট করেছে, আর সেই ফার্মের মালিক হচ্ছে মার্কাস রাভিশো। হানানি তখন তার একটি ছবিও বের করে দেখায়। সবাই ভাবতে থাকে তাদের বাবা ওয়াল্টার হয়তো এই ব্যক্তির হয়ে কোনো না কোনো কাজ করছিল। জনি বলে যে একটি অ্যাপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে মানুষ মানুষকে কেন মারবে, এর পেছনের বড় রহস্যটা আসলে কি। জেমস বলে, সেটা কিন্তু সাধারণ কোনো বিল্ডিং ছিল না, আসলে রাভিশো সেখানে ক্যাসিনো তৈরি করছিল। এরপরেও সে ব্লু প্রিন্টের উপরে একটি স্ট্যাম্প দেখতে পারে সে। জনি বলে, যতদূর জানি এখানে ক্যাসিনো তৈরি করা পুরোপুরি ইল্লিগাল, তাহলে সরকার থেকে এই স্ট্যাম্প কিভাবে দেওয়া হলো। হানানি বলে যে আগামীকাল একটি বড় ফেস্টিভ্যাল আছে, যেখানে অবশ্যই রাভিশো আসবে, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবার তারা রাভিশোর সাথে দেখা করতে যাবে। পরদিন সকাল হতেই জেমস জনিকে তার গ্যারাজে নিয়ে যায়। সেখানে থাকা জেমসের বাইক দেখে জনি একদম টাসকি খেয়ে যায়। জনি এবার সেই বাইকটা চালানোর জন্য একদম উত্তেজিত হয়ে যায়। জেমস সঙ্গে সঙ্গে তাকে বলে যে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, তুমি চাইলেও আমার এই বাইকটা তোমাকে দেব না, এমনিতেই তো তুমি আমার পছন্দের কারটা একদম খেয়ে দিয়েছ। এরপর সে তার বাবার পুরাতন একটি বাইক বের করে বলে, এটা চালাও। এরপর তারা দুই ভাই মিলে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে যেখানে ক্যাসিনো হওয়ার কথা ছিল।
জায়গাটা ছিল সুন্দর একটি গ্রাম, যেখানে গত 10 বছর যাবৎ আদিম অধিবাসীরা বসবাস করত। এর মধ্যেই পিকা তাদের কল করে, জানায় পুলিশ সমুদ্রের পাশ থেকে একটি ব্লু ভ্যান উদ্ধার করেছে, যে ভ্যানের ভিতরে একটি ডেড বডিও রয়েছে। যেটা শোনা মাত্র তারা দুজন মিলে খুবই দ্রুত সেই ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়েই তারা দেখতে পারে ডিটেকটিভ আগে থেকেই সেখানে উপস্থিত রয়েছে। ডিটেকটিভ বলে এই ভ্যানের কোনো নাম্বার প্লেট ছিল না, এমনটি ভ্যানটা সামনে থেকে বেশ আঘাত পেয়েছে। সম্ভবত এই ভ্যানটাই তোমাদের বাবাকে চাপা দিয়েছিল। তো যাই হোক, এরপর তারা দুই ভাই মিলে সোজা চলে যায় সেই পার্টিতে, যেখানে রাবিশোর অ্যাটেন্ড করার কথা ছিল। তারা সেখানে সার্ভম্যান হিসেবে ঢুকে পড়ে। এরপর একটা মুহূর্তে এসে তারা দুজন দুদিকে চলে যায়। জনি এই মুহূর্তে একটি সুন্দরী মহিলা দেখতে পারে। তারপর সে সোজা তার সাথে গিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে জেমসকে থালা বাসন ধোয়ার কাজে লাগিয়ে দেওয়া হয়। আর এই মুহূর্তে জাপানিজ একটি লোক এসে তার কাছে প্লেট চায়। প্লেটটা নিয়েই জাপানিজ লোকটা তার উপরে কিছু কোকেন রেখে দেয়। অন্যদিকে আবারও জনিকে দেখানো হয়। কথায় কথায় জনি বলে ওয়াল্টার তার বাবা। মহিলাটা তখন তাকে বলে, আমি তোমার বাবা ওয়াল্টারকে খুব ভালো করে চিনি, কিন্তু তোমার বাবা যে মারা গেছে সেটা আমি জানতাম না। গত বেশ কিছুদিন যাবত হায়াশোর হাবভাব আমার খুব একটা ভালো লাগেনি। মনে হয়েছিল অন্য কোনো মেয়ের সাথে তার কোনো চক্কর রয়েছে, যার কারণে আমি তোমার বাবাকে নিয়োগ করেছিলাম তার উপরে নজর রাখার জন্য। অন্যদিকে জেমস সে ব্যক্তিটার কার্ড দেখে বুঝে যায় সে হায়াশো ইম্পোর্টসের সাথে জড়িত। জাপানিজ লোকটা তখন জেমসকে জিজ্ঞাসা করে, হায়াশি ইম্পোর্ট সম্পর্কে তুমি কি জানো? জেমস তাকে একটি বাঁকা উত্তর দেয়। সে বলে, আমি একটা বিষয়ই জানি, এখনো পর্যন্ত একটি ব্লু ভ্যান মিসিং রয়েছে। জেমসের এই কথা শুনে জাপানি সে ব্যক্তির নাকামুরো তার পরিচয় সম্পর্কে জেনে ফেলে। জেমস তাকে আবারও জিজ্ঞাসা করে ইয়াকুজা গ্যাংয়ের সাথে রাবিশোর সম্পর্কটা কি। নাকামুরো কিন্তু তার কোনো কথার উত্তরই দেয় না, উল্টো তাকে বিভিন্ন প্রকার হুমকি দিতে শুরু করে সে। অন্যদিকে রাবিশোর স্ত্রী মনিকা জনের হাতে একটি ঠিকানা দিয়ে বলে, আমার এখান থেকে চলে যেতে হবে। এর মধ্যে জেমসের সামনে থেকে নাকামুরোও চলে যায়। জেমস দূর থেকে লক্ষ্য করে তার ভাই জনিকে অনেকগুলো লোকজন ধরে নিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে তাকে ধরার জন্য কিছু লোকজন তার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর তারা দুই ভাইকে নিয়ে যায় সোজা রাবিশোর সাথে দেখা করানোর জন্য। রাবিশোর সামনে গিয়ে তারা একে অপরের সাথে পরিচিত হয়। এ সময় রাবিশো বলে, আমি কিন্তু তোমার বাবাকে পেমেন্ট করে দিয়েছিলাম। তারা এই কথা শোনা মাত্র বেশ অবাক হয়ে যায়। জানতে চায়, আমার বাবাকে তুমি কি বিষয়ের জন্য নিয়োগ দিয়েছিলে? রাবিশো বলে, আমার স্ত্রীর উপরে আমার বেশ সন্দেহ তৈরি হয়েছিল, তাই তার উপর নজর রাখার জন্যই তোমার বাবাকে আমি নিয়োগ করেছি। এবার তোমার বাবার মৃত্যুর কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাচ্ছি। এটা আসলেও বেশ দুঃখজনক। রাবিশোর কথা শুনে জনি কিন্তু কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। সে তখন একটা গ্রেনেড বের করে বলে, যা কিছু বলার সত্য বলো। রাবিশো বলে, আমি যা কিছু বললাম সবই তো সত্যই বললাম। এই বলার পর রাবিশো তাদেরকে সেখান থেকে বের করে দেয়। পরদিন সকাল হতে জনি রাবিশোর স্ত্রী মনিকার সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে যায়। সেখানে যেতেই সে অনেক ভিড় দেখতে পারে। ভিড় ঠেলে সামনে যেতেই সে দেখতে পারে মনিকার লাশ। মনিকা সেই বিল্ডিংয়ের উপর থেকে পড়ে গিয়ে মারা গেছে, যেটা দেখে জনির আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না। সে প্রচণ্ড রাগে রাবিশোর সাথে দেখা করার জন্য তার আস্তানার দিকে যেতে শুরু করে। সে সেখানে গিয়ে রাবিশোর গার্ডদেরকে এক এক করে মারতে শুরু করে। তবে সুযোগ পেতেই রাবিশোর লোকজন তাকে ট্রেজার মেরে সেখানে অকেজো করে দেয়। রাবিশো তখন সুইমিং পুল থেকে উঠে তার সামনে চলে আসে। জনি রাবিশোকে বলে, তোমার স্ত্রীকে তুমি কেন মারলে? জনি তার কথার কোনো উত্তর না দিয়ে বরং পুলিশ এনে তাকে ধরিয়ে দেয়। জনিকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে পিটারও উপস্থিত হয়। পিটার বলে, হানানি অলরেডি জনির জামিনের জন্য আপিল করেছে, এমনকি সে কোনো না কোনোভাবে রাবিশোকে এই কেস উঠিয়ে নেওয়ার জন্য রাজি করেছে। জনি তখন পিটারকে বলে, রাবিশো তার নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। পিটার বলে, এই বিষয় নিয়ে তুমি ভাবছো কেন? এগুলো সবকিছু পুলিশের উপর ছেড়ে দাও। এসবের মধ্যে নাক গলাতে গিয়ে তুমি নিজের বিপদ নিজেই টেনে নিয়ে আসছো। এরপর জনি সেখান থেকে বেরিয়ে আসতে দেখে জেমস তার জন্য সেখানে অপেক্ষা করছে। জেমস তখন প্রচণ্ডভাবে তার উপর রেগেছিল। সে বলে, অন্যের ঝামেলা তুমি সবসময় কেন নিজের দিকে টেনে নাও? আমার পক্ষে এসব ঝামেলা একা সামাল দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর এই ঝামেলাগুলো করার মাধ্যমে তুমি কি তোমার মাকে আবারও ফিরে পেতে পারবে? তাই মাথা গরম না করে সঠিকভাবে সামনের দিকে আগাও। জেমসের এই কথা শুনে জনির যেন মাথায় একদম আগুন ধরে যায়। আসলেও সে তার মার ক্ষেত্রে বেশ সেন্সিটিভ ছিল, তাই জেমসের মুখে তার মার মৃত্যুর কথা আবারও শুনতেই সে প্রচণ্ড রেগে গিয়ে তার ভাইকে মারতে শুরু করে। দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জেমস জিতে যায়। শেষমেশ তারা আবারও মাথা ঠান্ডা করে সেখানেই বসে বসে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। জনি বলে, যে সময় আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল সে সময় তুমি আমাকে ছেড়ে দূরে চলে গেছো। ছোটবেলায় তোমাকে হারানোর পর থেকে আমি অনেক কষ্ট করেছি। জেমস বলে, ওই সময় যদি আমি তোমাকে সাথে নিতাম তাহলে সিন্ডিকেট তোমার পিছু নিত। আমি কোনোভাবে চাইনি যে তোমার কোনো ক্ষতি হোক। জনি বলে, মৃত্যু পথযাত্রী মাকে নিয়ে আমার ছোট বয়সে অনেক লড়াই করতে হয়েছে, যেটার কষ্ট তোমার বোঝার মতো কোনো ক্ষমতা নেই। পৃথিবীতে তুমি তখন একমাত্র আমার কাছের কেউ ছিলে, সেই তুমি কিনা আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। জেমসের কথা শুনে জনিও বুঝতে পারে সেই সময় হয়তো তাকে কাছে রাখলেই সবচেয়ে ভালো হতো। সে তখন জনিকে বলে, আমাকে মাফ করে দিও ভাই,
হয়তো আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এসব কথা শেষে দুই ভাইয়ের ভিতরকার শত্রুতা যেন একদম ভ্যানিশ হয়ে যায়। দুই ভাইয়ের মধ্যেকার বন্ডিংটা তখন শক্তিশালী হয়ে ওঠে। জেমস বলে, তুমি তো বাবাকে এতটা পছন্দ করতে না, তুমি বাবার মৃত্যু নিয়ে এত কিছু করছো কেন? জনি বলে, আমার মা যখন মারা গিয়েছিল সেই মৃত্যুর বদলা আমি কোনোভাবে নিতে পারিনি, কিন্তু এবার আমার বাবার হত্যাকারীদেরকে ধরার ক্ষমতা আমার আছে, তাই এই সুযোগ আমি কোনোভাবে হাতছাড়া করব না। এরপর তারা বাসায় ফিরে আসে। ভ্যালেন্টিনা তখন জনিকে কল করে। সে বলে মেইল বক্সের ভিতরে রেখে যাওয়া জনির বাবার একটি প্যাকেজ সে পেয়েছে। আর এটা দেখে তো আপনারা বুঝতে পারছেন যে মুভির শুরুতে ওয়াল্টারকে কিন্তু এটাই আমরা মেইল বক্সের ভিতরে রাখতে দেখেছিলাম। তো যাক, জনির গার্লফ্রেন্ড তখন সেটা খুলে ফেলে। ভিতরে একটি ফ্ল্যাশ ড্রাইভ দেখতে পারে সে, সাথে কিছু ডকুমেন্টও ছিল। জনি বলে, তুমি এখনই সেগুলো নিয়ে হাওয়াইতে চলে আসো। ভ্যালেন্টিনা কিন্তু জনির কথা কোনোভাবে মানছিলই না। এক পর্যায়ে বারবার রিকোয়েস্টের কারণে ভ্যালেন্টিনা রাজি হয়ে যায়। হাওয়াইতে চলে আসার পর জনি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ফ্ল্যাশ ড্রাইভটা নিয়ে নেয়। তারপর সে তার গার্লফ্রেন্ডের সাথে তাদের সম্পর্কটা আবারও ভালো করার খুব চেষ্টা করে। ভ্যালেন্টিনা কিন্তু তার কথাতে কোনোভাবে না পটে সেখান থেকে চলে যায়। এসব দেখে জেমস জনিকে নিয়ে বেশ হাসাহাসি করতে থাকে। পথের মধ্যে যেতে যেতে পিকা তখন সেই ফ্ল্যাশ ড্রাইভটার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে। ঢুকতেই তাদের কাছে পাসওয়ার্ড চেয়ে বসে, যেটা দেখে ভ্যালেন্টিনা বলে এটা অ্যাক্সেস করার জন্য 12 ডিজিটের একটা পাসওয়ার্ড দরকার। জেমস তখন সেই বিলটা বের করে, যেটা অল্টারের সেই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে সে পেয়েছিল। পিকা তখন এর ভিতরে 12 ডিজিটের একটা নাম্বার দেখতে পায়। 12 ডিজিটের নাম্বারটা তারা তখন পাসওয়ার্ড হিসেবে ক্লিক করতে থাকে। এ সময় জনি জেমসকে বলে, ভাই, আমার গার্লফ্রেন্ডটা অনেক হট, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হলো ও কিন্তু আমাকে কোনোভাবে পাত্তাই দেয় না। এসব মজার কথা বলতে না বলতে একটা চপার এসে সোজা তাদের উপরে আক্রমণ চালিয়ে দেয়। জনি তখন অস্ত্র দিয়ে গুলি চালাতে থাকে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। ভ্যালেন্টিনা তখন সে কারটি ড্রাইভ করতে শুরু করে, যেন দুই ভাই মিলে তাদের অস্ত্র ভালোভাবে চালাতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই চপার থেকে এত পরিমাণ বুলেট ছোড়া হচ্ছিল যে চারদিকের অবস্থা একদমই বেগতিক হয়ে যায়। তার ভিতর দিয়েই ভ্যালেন্টিনা কোনো রকম সেই গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক এই মুহূর্তের মধ্যে একটি বাইকও চলে আসে তাদেরকে ধরার জন্য। ভ্যালেন্টিনা তখন বুদ্ধি খাটিয়ে তার গাড়িটা ঘুরিয়ে দেয়, যার কারণে হাই স্পিডে আসা সে বাইকটার সঙ্গে সঙ্গে সেই গাড়ির সাথে ধাক্কা খায়। এতে বাইকে থাকা দুজনের চ্যাপ্টার সঙ্গে সঙ্গে সেখানেই ক্লোজ হয়ে যায়। তারপর তারা আবারও ফুল স্পিডে সামনের দিকে এগুতে শুরু করে, কিন্তু চপারটা কোনোভাবেই যেন তাদের পিছু ছাড়ছে না। এবার জনি হাতে একটি অটোমেটেড গান নিয়ে নেয়, যেন চপারকে যে কোনোভাবে হোক প্রতিহত করা যায়। তা না হলে তাদের অবস্থা যে কি হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তবে অটোমেটেড সেই গানটা চপারের দিকে চালানোর আগে তার গার্লফ্রেন্ড শেষমেশ তাকে একটি চুমু দিয়ে দেয়। বুঝতেই পারছেন জনির পাওয়ার তখন 3 গুণ বেড়ে যায়। জনি তখন সেই লেভেলের ভাব নিয়ে সেই চপারের উপর অনর্গল গুলি চালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, জেমসের এত এত গুলিতেও সে চপারের যেন কিছুই হয় না। অন্যদিকে দেখা যায় জেমস খুবই শান্তভাবে তার নিশানা স্থির করে নিচ্ছে। শেষমেশ টিগারে চাপ দিতেই বুলেটটি গিয়ে সোজা চপারের পাইলটের মাথায় ঢুকে পড়ে। চপারটা তখন রাস্তার উপরে পড়তে শুরু করে। শেষমেশ এই ধ্বংসের হাত থেকে তারা কোনো রকম বেঁচে ফেরে। এবার তারা সেই গাড়িটা নিয়ে রাস্তার ভিতরে একটা ব্রেক দেয়। জেমসের মন কিন্তু তখন খুবই খারাপ, কারণ এবারও যে গাড়িটা নিয়ে তারা বের হয়েছিল সেটা ছিল তার স্ত্রীর খুবই পছন্দের একটি গাড়ি। তো যাই হোক, শেষমেশ তারা সেই ফ্ল্যাশ ড্রাইভের অ্যাক্সেস পেয়ে যায়। ভ্যালেন্টিনা বলে, প্রতি বছর কোটি কোটি ডলার বিভিন্ন দেশে ট্রান্সফার হয়েছে, তবে যে অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকেছে সেটার মালিক হলো পিটার মেহো। সে আর কেউই না, এই দুই ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু গভর্নর। আসলে রাবিশও এই টাকাগুলো পিটারকে দিয়েছিল, যেন অবৈধ ক্যাসিনোকে সেখানে বৈধ হিসেবে চালিয়ে নেওয়া যায়। আর এই কাজটাকে আরও সুরক্ষিতভাবে করার জন্য রাবিশও ইয়াকুজা গ্যাংকে এখানে নিয়ে এসেছিল। তো সবকিছু শুনে আপনারা হয়তো শেষমেশ বুঝতে পারছেন যে মেইন মাস্টার প্ল্যানটা আসলে কি ছিল। এ সময় তারা দু ভাইও কিন্তু সবকিছু পরিষ্কার বুঝে ফেলে। আসলে মনিকা রাবিশের উপর নজরদারি করার জন্যই কিন্তু অল্টারকে হায়ার করেছিল। তারপর অল্টার রাবিশের উপর নজরদারি করতে করতেই সবকিছু জেনে ফেলে। এরপর অল্টার এগুলোকে আরও ভালোভাবে প্রমাণ করার জন্য পিটারের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সকল প্রকার মানি ট্রানজ্যাকশনের ইনফরমেশন নিয়েছিল, যেটা হয়তো পিটার বুঝে গিয়েছিল। এই কারণে কিন্তু তার অ্যাকাউন্টেন্টকে ইয়াকুজা গ্যাংয়ের মাধ্যমে আগে মেরে ফেলা হয়। তারপরেই সেই গ্যাংয়ের মাধ্যমে আবার তাদের বাবাকে মেরে ফেলা হয়েছিল। তো যাই হোক, সবকিছু বুঝে নেওয়ার পর জেমস সবাইকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসাতে ঢুকতেই সে সবকিছু এলোমেলো দেখতে পারে। বোঝাই যাচ্ছিল কিছুক্ষণ আগে হয়তো এখানে দুর্বৃত্তকারীরা এসে সবকিছু তছনছ করে গেছে। অনেক খোঁজাখুঁজি করে সে তার 2টি সন্তানকে পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রাবিশও তাকে ভিডিও কল করে। ভিডিও কলে জেমস তখন তার বোন এবং তার স্ত্রীকে দেখতে পারে, অর্থাৎ এই দুজনকে তারা ধরে নিয়ে গেছে। রাবিশও বলে, তোমাদের কাছে থাকা সেই ফ্ল্যাশ ড্রাইভটা আমাদেরকে দিয়ে দাও, তা না হলে এই দুজনকে তোমরা কোনোভাবেই আর পাবে না। জেমসের মাথায় তখন যেন একদম আকাশ ভেঙে পড়ে। প্রচণ্ড রাগে সে তার গোপন সেই রুমটি খুলে ফেলে, যেটা ছিল অস্ত্রে ঠাসা একটি গুদাম। জেমস তার ট্রেনিংয়ের পাশাপাশি গোপনভাবে এই সব কিছু কালেকশন করে রেখেছে।
এবার তারা দুই ভাই মিলে প্রয়োজনীয় অস্ত্রগুলো সেখান থেকে নিয়ে সোজা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রাবিশের মেনশনের সামনে গিয়ে পৌঁছায় তারা। দূর থেকে স্নাইপারের মাধ্যমে এক এক করে তারা সবাইকে মারতে শুরু করে। এরপর তারা গাড়ির বেসমেন্টে চলে যায়। একটি গাড়িতে গুলি করতেই অ্যালার্ম বেজে ওঠে। তখন সেখানকার গার্ডগুলো একে একে সেই গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। এই সুযোগে তারা এক এক করে সবাইকে উড়িয়ে দিতে থাকে। এরপর জেমস কাচের দেয়ালের ওপারে একজন ব্যক্তিকে দেখতে পারে। দূর থেকেই সে তার উপরে গুলি করে, কিন্তু সেই কাজটা ছিল বুলেট প্রুফ, যার কারণে সে ব্যক্তিটা এবারের বারে বেঁচে যায়। কিন্তু সেই পাঠার বাচ্চা নিজেকে না লুকিয়ে বরং সে চেক করতে আসে যে কে গুলি করলো। এবার গ্লাসটা খুলতেই জেমস এক শুটে তাকে সেখানেই মেরে ফেলে। এর কিছুক্ষণের ভিতরে রাবিশের রুমের লাইট চলে যায়। তার একটি লোক তখন বাইরে চেক দিতে আসে। এসে দেখে সেখানকার সবগুলো তার কেটে দেওয়া। তারপরে সামনে সে পুলটার দিকে তাকায়, দেখতে পারে লাশে ভর্তি সেই পুলটা তখন একদম ভয়ানক হয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তে রুমের ভিতরে থাকা সবাইকে সে অ্যালার্ট করতেই যাচ্ছিল, কিন্তু পেছন থেকে একটি ছুরি সোজা তার গলায় ঢুকিয়ে দেওয়া হয়। বাস, তার চ্যাপ্টার এখানেই কিন্তু ক্লোজ হয়ে যায়। এরপর জনি দেখে সেই কলটি অলরেডি কেউ একজন ধরেছে। তার আর বুঝতে বাকি থাকে না যে অপর প্রান্তে কে রয়েছে। সে বলে কিছুক্ষণের মধ্যেই তোর সাথে দেখা হবে। এই বলেই সে কলটি কেটে দেয়। যেটা শোনার পর রাবিশ ও ইয়াকুজা গ্যাংকে পুরোপুরি প্রস্তুত হতে বলে। এরপর সে বাড়িতেই দুই পক্ষের ভিতর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। জেমস তখন তার বিশেষ স্কিলকে কাজে লাগিয়ে এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। এ সময়ের ফাইটিংটা কিন্তু সত্যি উপভোগ করার মতো ছিল। বেশ কিছুক্ষণ ফাইটিং শেষে দুই ভাইকে আমরা একত্রিত হতে দেখি। এরপর তারা একটি রুমের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে ইলা এবং হানানিকে বন্দি করা ছিল। তাদেরকে উদ্ধার করে তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জেমস এবার তাদের যুদ্ধ থামিয়ে দিয়ে আবারও ব্যাক করতে শুরু করে। তার কথা সবাইকে তো সে উদ্ধার করেই ফেলেছে, এখন সে আর ঝামেলা বাড়াতে যাচ্ছে না। কিন্তু জনি তাকে বারবার বোঝানোর চেষ্টা করে এই হিসাবটা তার যে কোনোভাবে হোক ক্লোজ করতেই হবে। জেমসের স্ত্রী তখন জেমসকে থামিয়ে দিয়ে বলে, আসলেও জনি ঠিক বলেছে, তোমাদের এবার সব হিসাব চুকি দিয়েই এখান থেকে বের হতে হবে। ওদেরকে প্রমাণ করতে হবে ওরা ভুল পরিবারে হাত দিয়েছিল। এরপর জনি চলে যায় রাবিশুকে খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে জেমস পড়ে যায় নাকামুরার সামনে। এ সময় নাকামুরার গান ফাইট দেখে বোঝা যাচ্ছিল সে কোনো অংশে কম যায় না। জেমস আর তার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে জনি চারদিকে খোঁজাখুঁজির পর বুঝতে পারে যে রাবিশো অলরেডি এখান থেকে পালানোর চেষ্টা করছে। তাই সে দ্রুত তাকে ধরার জন্য বোটের সামনে চলে যায়। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জেমস এবং জনি দুজন দু জায়গা থেকে বেশ ফাইট করতে থাকে। তবে এই মুহূর্তে জেমস এবং নাকামুরার মধ্যকার ফাইটটা একদম জমে উঠেছিল, মানে বাঘি সিংহের লড়াই যাকে বলে আর কি। শেষ পর্যায়ে এসে জেমস কিন্তু নাকামুরার কাছ থেকে তলোয়ারটি ছিনিয়ে নিয়ে সেই তলোয়ারটি তার শরীরে ঢুকে দেয়। নাকামুরো সেখানে মারা যায়। অন্যদিকে রাবিশোর আঘাতে জনির অবস্থা একদম টাইট হয়ে যায়। শেষমেশ রাবিশো তাকে গুলি করতেই যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে সেখানে জেমস উপস্থিত হয়। তবে এর আগে জনি একটি গ্রেনেড হাতে নিয়ে নিয়েছে। হাত সামনের দিকে নিয়ে গ্রেনেডটি তখন সে রাবিশোকে দেখায়। আমরা দেখতে পারি গ্রেনেডের পিন অলরেডি সে খুলে ফেলেছে, মানে কিছুক্ষণের মধ্যে বড় একটি বিস্ফোরণ সেখানে ঘটবেই। যেটা দেখে রাবিশো ভয় পেয়ে যায়। এক মুহূর্তের মধ্যেই সেই বোমটি সেখানে বিশাল ব্লাস্টে ফেটে পড়ে। রাবিশোর চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। জেমস তখন লক্ষ্য করে জনি পানিতে পড়ে গেছে, তাই সে দৌড়ে গিয়ে তার ভাইকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। এরপর জনিকে সে পানির নিচ থেকে উদ্ধার করে। পরদিন সকাল হলে দেখা যায় পুলিশের কাছে সকল প্রকার ইনফরমেশন দুই ভাই দিয়ে দিয়েছে, যার কারণে পিটারকে চারদিক থেকে ঘিরে নিয়ে অ্যারেস্ট করা হয়েছে। পিটার তখন চিৎকার করে তার সহকর্মীদেরকে সহযোগিতা করার জন্য বলে, কিন্তু এবার তার কথা কেউই আর কানে নেয় না। এরপরে দেখা যায় জেমস এবং জনি পরিবারের সবাইকে নিয়ে একটি সি বিচের ধারে চলে যায়। তারা সেখানে তাদের দিনটা ভালোভাবে উদযাপন করছিল। জনি তখন তার মৃত মায়ের ছবি বের করে দেখছিল এবং ভালো ভালো উইশ করছিল। ঠিক এই মুহূর্তে সিন্ডিকেট গ্যাংয়ের লিডার মিস্টার কে সেখানে চলে আসে। সে জনিকে বলে এখানকার বেশিরভাগ ইললিগাল জুয়া সিন্ডিকেট গ্যাংই চালায়, কিন্তু কখনই তারা এই জুয়াকে লিগাল করার চেষ্টাও করেনি, যেটা রাবিশও করার চেষ্টা করেছিল ইয়াকুজা গ্যাংয়ের মাধ্যমে। যার কারণে খুবই ট্যাক্টফুলি আমি তোমাদের দুজনকে ধীরে ধীরে এই বিষয়ের মধ্যে জড়িয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম এই পুরো গ্যাংটিকে খেয়ে দেওয়ার জন্য তোমরাই যথেষ্ট। এরপর মিস্টার কে জনির হাতে একটি কাগজ ধরিয়ে দেয়, যে কাগজে একটি নাম লেখা ছিল। যে ব্যক্তিটা আর কেউই না, বরং জনির মার একমাত্র খুনি। যে খুনি সিন্ডিকেট মেম্বারের মধ্যেকার কেউই না, হতে পারে ইয়াকুজা অথবা অন্য কোনো গ্যাংয়ের সদস্য। এরপর মিস্টার কে সেখান থেকে চলে যায়। কাগজটি নিয়ে জনি জেমসকে দেখায়, তারপর সব ঘটনা খুলে বলে। জেমস বলে, আগে আমি তোমার কোনো কথাই শুনতাম না, তবে এখন কথা দিচ্ছি তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথেই আমি থাকব। জনি বলে, আমি আমার বাবার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই ভাগ্যটা আমার কখনোই হয়নি। কিন্তু এখন তো তুমি আমার পাশে আছো, তাই সেই চাহিদা এবার তোমাকে পেয়ে পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। জেমস বলে, তুমি কি একটা বিষয় ভেবে দেখেছো? আমাদের বাবা সেই ফ্ল্যাশ ড্রাইভটা তোমাকে কেন পাঠিয়েছিল? আমাকেও তো পাঠাতে পারতো। আসলে হয়তো আমার বাবা চাইতো যে তুমি এই ঘরে আবারও ফিরে আসো।
এ কথা বলতে বলতে তারা ফ্যামিলি মেম্বারদের পাশে চলে যায়। এরপর নাম থাকা সেই কাগজটা আগুনের ভিতরে ছুঁড়ে ফেলে দেয় তারা, কারণ এই কাগজটা তাদের আর কোনোভাবেই দরকার হবে না। নামটা তারা এখন মনের ভিতরে গেঁথে নিয়েছে, যেটা দেখে বোঝাই যাচ্ছিল শুরু হতে যাচ্ছে হয়তো দ্বিতীয় কোনো যুদ্ধ। আর এই সুন্দর পয়েন্টে এসে আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পের শেষ মুহূর্ত দেখে বোঝা যাচ্ছিল এই মুভির সেকেন্ড পার্ট হয়তো আসতে পারে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং এই মুভির সেকেন্ড পার্টটি আসে, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি এই মুভির সেকেন্ড পার্ট নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।